দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে শুরুতে জানিয়ে দিব শিরোনামগুলো। হ্যালো কক্সবাজারে কমিশনার একরাম হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে ট্রাইব্যুনাল অভিযোগ। তার স্ত্রীকে হুমকি দিয়েছিলেন ওবায়দুল কাদের, বলছে প্রসিকিউশন। সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল। চট্টগ্রামে পুলিশের গাড়ি থেকে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা। আহত এক পুলিশ সদস্য এখনো চিকিৎসাধীন। আলমগীরকে অ্যারেস্ট করেছি এবং তখন থেকে 2011 করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। বন্দর নগরীতে খাদ্যপণ্য থেকে ওষুধ সবখানেই ভেজালের ছড়াছড়ি। কয়েকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দীর্ঘ 8 বছর পর কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হত্যার রহস্যের জট খুলতে শুরু করেছে। একরাম হত্যায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বদি সহ 11 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে। অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিন ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, সেদিন বন্দুকযুদ্ধ নয়, একরামকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। হ্যালো শেষবারের মতো মুঠোফোনে বাবার সঙ্গে মেয়ের কথা বলা, এরপরই গুলির শব্দ, নিভে যায় টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হকের জীবন প্রদীপ। আমার জামাই কিছু করে না যে 2018 সালের 26 মে মাদক বিরোধী অভিযানের নামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরাম। তবে পরিবারের দাবি এটি ছিল পরিকল্পিত হত্যা। একরামের মৃত্যুর আগে পরিবারের সঙ্গে মোবাইল ফোনের সেই কথোপকথন এবং গুলির শব্দ প্রকাশ্যে এলে দেশ জুড়ে প্রশ্ন ওঠে পুরো ঘটনা নিয়ে। ঘটনার পর দীর্ঘ সময় মামলা করতে পারেনি একরামের পরিবার। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত শেষে রোববার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বদি ও 6 সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এগুলোর ভিত্তিতে সেখানে আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। একরামকে সরাসরি গুলি করে তৎকালীন কোম্পানি কমান্ডার রুহুল আমিন ও আশিকুর রহমান সৈকত। এমনকি তার স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেন ওবায়দুল কাদের, জানায় প্রসিকিউশন। তারা সরাসরি গুলি করেছে। অন্যান্য যারা র্যাব কর্মকর্তারা তখন ওই জায়গায় তারা উপস্থিত ছিল এবং তাদের তত্ত্বাবধানে, তাদের পরিকল্পনায় ওখানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। এদিন জুলাই আন্দোলনে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পলাতক 13 জনের বিরুদ্ধে। এদিন ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক আশরাফ কায়সার। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে পুলিশের গাড়ি থেকে একাধিক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আহত 2 পুলিশ সদস্যের একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে প্রত্যক্ষদর্শীরা পুলিশের অস্ত্র ও গুলি লুটের কথা বললেও তা অস্বীকার করেছে সিএমপি। হাত, কোমর, ঘাড় ও মুখে জখম নিয়ে হাসপাতালে ভর্তি ডবলমুরিং থানার উপপুলিশ পরিদর্শক মুবিনুল ইসলাম। নগরীর আমবাগান এলাকায় এক ইয়াবা ব্যবসায়ীকে ধরতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হন মুবিন সহ 2 পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যের স্বজনদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ব্যবসায়ী আলমগীরকে ধরে পুলিশের গাড়িতে তুলে দেয় মুবিনের দল। এ সময় পুলিশের উপর অতর্কিত হামলা চালায় আলমগীরের সহযোগীরা। পাথর ও লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় তার কাছে থাকা অস্ত্র, বুলেট ও মানিব্যাগ।
ট্রিটমেন্ট লাগবে, আরো মাথায় আঘাত হয়েছে, শরীরে অনেক অনেক জায়গায় ক্ষত হয়েছে, তো এগুলা ইয়া করতে হবে। দই ওনাকে তুলে ফেলেছে, ওনার বাহিনী এসে ফিরে পাথর মারছে, পাথর মারে মানে লাঠি ছুরি মারছে, অস্ত্র নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, টাকা পয়সা যা ছিল তা নিয়ে গেছে। আসামি যদি পুলিশের উপর হামলা করে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাবে। পুলিশের উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি স্বজনদের। আসামি ওর হাত থেকে পালাতে পারে নাই, কিন্তু উনি দায়িত্বকে খুব গুরুত্ব সহকারে দেখছে। তাহলে আসলে এটা পুলিশের দায়িত্ব অবশ্যই পালন করছে। আমরা চাবো এটা যেন আইনত, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা আইনত ব্যবস্থা নেয়। তো যেখানে পুলিশের নিরাপত্তা নেই সেখানে আমাদের সাধারণ পাবলিকের নিরাপত্তা কোথায়? আমরা চাইবো সবসময়, আমরা চাইবো আগে পুলিশের নিরাপত্তা হোক, তারপর আমাদের পাবলিকের নিরাপত্তা হোক। এরকম যদি পুলিশ অফিসারের উপরে যদি সে হামলা হয়, এভাবে যদি বর্বরতা হামলা হয়, তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব? আর পুলিশ অফিসাররা, বাকি পুলিশ অফিসারের অবস্থাও তো এরকম হইতে পারে। অস্ত্র লুটের কথা অস্বীকার করে পুলিশ জানায় এই ঘটনায় মূল অভিযুক্ত 24 মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপর হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় 2টি মামলা হয়েছে। পুলিশের কোনো অস্ত্র পাওয়া যায় না, এটা ডিউটি করার সময় হয়তো পাশাপাশি অনেকজনের মামলা সহযোগিতার কাছে ছিল। 24টা মামলার আসামি আলমগীরকে অ্যারেস্ট করেছি এবং তার তখন থেকে 2011 অপরাধ করা হয়েছে। অভিযান অব্যাহত আছে, আপনারা ভালো রেজাল্ট পাবেন। মামলা তো যেটা হচ্ছে, আরো এর আগে 24টা মামলা তার বিরুদ্ধে আছে। এই ঘটনায় আহত অপর পুলিশ সদস্য এসআই মহসিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে খাদ্যপণ্য, ঔষধ সবখানেই যেন ভেজালের ছড়াছড়ি। আজও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে ভয়াবহ চিত্র। কেমিক্যাল মিশ্রিত খাদ্য উৎপাদন হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। ফার্মেসিতে মিলেছে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ। মেঝেতে মিষ্টি রেখে পাশেই চলছে পরিচ্ছন্নতার কাজ। মিষ্টি বানানোর জন্য রেখে দেওয়া ছানার উপর বসেছে মাছি। অন্যদিকে রং ও কেমিক্যাল মিশ্রিত করমডাকে চেরি ফল বলে ব্যবহার করা হচ্ছিল কেকসহ বিভিন্ন বেকারি খাদ্যপণ্যে। এক কথায় নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। এখানেই শেষ নয়, ফ্রিজে রক্ত মিশ্রিত ও ম্যারিনেট করা মাংসের সাথে রাখা হয়েছে মেয়োনিজ ও আইসক্রিম। সকালে নগরীর হালিশহর বি ব্লকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এ চিত্র। যদি আমরা আমাদের এই গাইডলাইনগুলো পেতাম, হয়তো বা আমরা যেহেতু নতুন প্রতিষ্ঠান মাত্র বোঝাচ্ছি, সব কিছু মিলে আসলে এই অসংগঠিত এই পরিবেশটা। অভিযানে ফার্মেসিতেও মিলেছে অনিয়ম। মডেল ফার্মেসির লাইসেন্স ছাড়া শিশু খাদ্য বিক্রিতে বাধ্যবাধকতা থাকলেও আল জাজিরা ফার্মেসি মানছে না সেই নিয়ম। অপরদিকে এলাহি মেডিকেল হল নামে আরেক ফার্মেসিতে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ। আপাতত এটা করা হয় না, এটা করবো। এটা তো এক প্রকার তাহলে বিচ্ছুতি বা অপরাধীর ধরা পড়ে। যাই বলেন, এটা জানা ছিল না, করা হয়নি। 2 মাস অন্তর অন্তর দেখা হয়, ঠিক আছে। এগুলো ওই জন্য কিছু রয়ে গেছে যেগুলা এই মাসে গেছে এরকম সার পাইছে। কিন্তু মেয়াদ উত্তীর্ণ ওষুধ তো আসলে এটা বেআইনি, তাই না? অবশ্যই বেআইনি। অভিযানে বেকারিকে 1 লাখ টাকা এবং 2টি ফার্মেসিকে 13,000 টাকা জরিমানা করা হয়। সতর্কতামূলক জরিমানা করেছি। নেক্সট টাইম আমরা তাদেরকে তদারকিতে রাখবো। আর এরপরে যদি তারা ভোক্তা অধিকার বিরোধী অপরাধের ক্ষেত্রে তারা যদি কোনো অবহেলা করে, আমরা আরও আইনগত ব্যবস্থা গ্রহণে আরও একটু কঠোরতা অবলম্বন করব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 16 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। চট্টগ্রামে নবীন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে বিদেশি সাময়িকের উদ্ধৃতি দিয়ে এই মন্তব্য করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবিধানিক নিয়মে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের 5 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ে কথা বলেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকার লুটপাট, পাচার এবং অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন। 16 বছরে বাংলাদেশ থেকে ডকুমেন্টেড অবৈধ অর্থ পাচার হয়েছে $234 বিলিয়ন। টাইমস ম্যাগাজিনের তথ্য, এটা আমার তথ্য না। অর্থাৎ বছরে $16 বিলিয়ন। আর $16 বিলিয়ন মানে কত টাকা? আপনার 2-3 বছরের বাজেটের সমান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী। ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া আমাদের সরকার
সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকার হোক সেটাও চাব না। জুলাই হত্যা মামলাগুলো গুরুত্ব দিয়ে ফাস্ট ট্র্যাকে নিষ্পত্তি করার কথা জানান আইনমন্ত্রী। আমরা যদি ব্যর্থ হই বিগত 17 বছরে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম অঞ্চলে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 36 জন। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টি আর বন্যার পর থেকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামে সরকারি হাসপাতালে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার। তীব্র ব্যথা ও জ্বর নিয়ে প্রতিদিন জেলা উপজেলা থেকে আসছেন অনেকে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চলতি জুলাই মাসে 430 জন সহ এখনো পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 728 জন, মৃত্যু হয়েছে 2 জনের। ডেঙ্গুর প্রকোপের বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, হঠাৎ করে তো ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এই বিষয়ে প্রশাসন কি বলছে আর জনগণ এবার কতটুকু সচেতন? মারফি, এই যে ডেঙ্গু পরিস্থিতি সেটা কিন্তু প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা দেখি যে সেটা যে আক্রান্ত অর্থাৎ সংক্রমণের যে হার সেটা কিন্তু এই মৌসুমটাতে সব থেকে বেশি থাকে। এবারও ব্যতিক্রম নয় এবং আজকে অর্থাৎ গত 24 ঘন্টায় অতীতের যত রেকর্ড ছিল একদিনে আক্রান্তের সেটা আসলে আরও সর্বোচ্চ আকার ধারণ করেছে। 37 জন আক্রান্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছেন 17 জন। আক্রান্তের যে সংখ্যা সেই সংখ্যা অনুযায়ী আমাদের কাছে যে বিআইটিআইডি সেখানে আছে 4 জন, জেনারেল হাসপাতাল সেখানে 11 জন এবং উপজেলা হেলথ কমপ্লেক্স সেখানে আছে 5 জন। এই যে আক্রান্তের হার সেটা আসলে বাড়ার যে কারণ সেটা হচ্ছে যে বর্ষায় বিভিন্ন জায়গায় যে বর্ষার পানিগুলো জমে থাকে, সেটা ফুলের টব, ডাবের খোসা, টায়ার, এই সব জায়গাগুলোতে কিন্তু এডিস মশা অল্প সময়ের মধ্যে বংশ বিস্তার করে, জন্ম লাভ করে। সেইটার কারণেই কিন্তু যারা এই সকল খোলা জায়গায় পানি জমে এমন জায়গার আশপাশে যাদের বাসস্থান আসলে তারাই কিন্তু আসলে মূলত এই আক্রান্তে সব থেকে আমরা বেশি দেখছি। চট্টগ্রামে এমন 8টি স্পট কিন্তু এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে রেড জোন হিসেবে। তার মধ্যে ইপিজেড রয়েছে, পতেঙ্গা রয়েছে। এইসব এলাকাগুলোতে সিভিল সার্জন কার্যালয়ে এই তথ্য দেওয়ার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে সেখানে এই যে এডিস মশা সেটা যাতে রোধ করা যায় সেজন্য যে ওষুধ ছিটানো, সেই ওষুধ ছিটানোর যে ক্র্যাশ প্রোগ্রাম সেটা তারা হাতে নিয়েছে। তবে রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। যদিও সিটি কর্পোরেশনের মেয়র বলছেন গত বছরের তুলনায় এবারে আক্রান্তের হার কম, মৃত্যুর হার কম। তিনি নিজেকে সফল দাবি করছেন। মারফি। আলামিন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবির 2 দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে থানচির সাঙ্গু নদীর বড় পাথর এলাকা থেকে জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় শুক্রবার আলীকদম থানচি সড়কের 23 কিলোমিটার এলাকা দিয়ে 13 পর্যটক তিন্দু বাজারে পৌঁছান। পরে 2টি নৌকায় লাংলক ঝর্ণার উদ্দেশ্যে রওনা হন তারা। রাজাপাথর এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতে 7 জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় 6 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়ান নিখোঁজ হন। এরপর থেকে পুলিশ, বিজিবি ও স্থানীয়দের নিয়ে যৌথ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলেন ফায়ার সার্ভিস সদস্যরা। রোববার সকালে তিন্দুমুখ ও বড় পাথরের মাঝামাঝি এলাকায় মাহিয়ানের মরদেহ ভাসতে দেখে প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি হত্যা মামলার প্রধান আসামিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার রাতে মুরাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটেরখাল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ইয়াবা চুরির অভিযোগে গত 19 জুলাই নাইম নামে যুবককে তুলে নিয়ে নির্যাতন চালায় মাদক কারবারি নুরুল ইসলাম ইরান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যু হয় তার। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ ছড়ায়। শনিবার রাতে নাইমের জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা আত্মগোপনে থাকা ইরানকে ধরে বেধড়ক পিটুনি দেয়। আগুন দেয়া হয় তার বাড়িতেও। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ইরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে নাইম হত্যা মামলায় 2 জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে গণপিটুনিতে হত্যা ও অগ্নিসংযোগের ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি ঢল আর বন্যার পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়েছে শত শত হেক্টর ফসলি জমি। ফসল হারিয়ে এখন অনিশ্চয়তার দিন কাটছে হাজারো কৃষক পরিবারের। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামসুল আলম। শামসুল, পাহাড়ি ঢল ও বন্যায় কোন কোন খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির পরিমাণটা একটু জানতে চাই। আপনি জানেন যে রাঙ্গামাটিতে গত কয়েকদিনের যে টানা বর্ষণ, এই বর্ষণের কারণে কিন্তু রাঙ্গামাটির যে 10টি উপজেলা রয়েছে 10টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা এবং বিলাইছড়ি উপজেলার সারোয়াতে। সেখানে ঘর বাড়ির পাশাপাশি সেখানে বেশ কিছু কৃষি জমি সেখানে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সেখানকার কৃষকরা কিন্তু তাদের যে সবশেষ যে জমিগুলো ছিল তাদের বেঁচে থাকার অবলম্বন, সেই জমিগুলো কিন্তু পানির নিচে চলে যাওয়াতে সেইখানকার কৃষকরা কিন্তু অনেকেই তারা এখানকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ব্যাপারে তারা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে তারা যোগাযোগ করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে বলে তারা জানিয়েছেন যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সার এবং বীজ প্রদান করা হবে। কিন্তু এই পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত কৃষি বিভাগ এবং সরকারের পক্ষ থেকে যেসব কৃষকরা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলাতে যেসব ক্ষতিগ্রস্ত লোকজন রয়েছে, কী পরিমাণ লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে, কী পরিমাণ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং কী পরিমাণ কৃষি জমি বিধ্বস্ত হয়েছে সেই করে এখনও তালিকা প্রস্তুত চলছে, এখনও পর্যন্ত তালিকা সম্পন্ন হয়নি। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। আলামিন, ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক দুর্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করে দিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকার পাকা, কাঁচা ও আধা পাকা সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এর মধ্যে মাটিরাঙ্গা গোমতী জিসি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। চলাচলে ভোগান্তির দেখা দিলে উপজেলার বিএনপি নেতাকর্মীরা সড়কটি মেরামত করে যান চলাচলের উপযোগী করে তোলে। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি চলছে স্বাস্থ্যসেবার সহায়তা কার্যক্রম। প্রতিদিন নানা উদ্যোগ নিচ্ছে বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে বাঁশখালীর সরল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত প্রায় 1000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে আল্লামা নূর মোহাম্মদ ফাউন্ডেশন। মিনজিরতলা প্রাইমারি স্কুল কেন্দ্রে দিনব্যাপী এই ক্যাম্পে ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া ও পেকুয়ায় 1000 পরিবার এবং বাঁশখালীতে 1000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে পটিয়ার আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা। প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সহায়তা ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে। কাথারিয়া ইউনিয়নের মজিদিয়া রশিদিয়া আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী ক্যাম্পে প্রায় 1100 জনকে চিকিৎসা সেবা দেন 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক। পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।